হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৭৮তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। জগত্তারিণী খবর পাইয়া ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিলেন, কেমন করে এত রোগা হলি বাবা? কিন্তু আর কোথাও তোর থাকা হবে না উপিন। আমার কাছ থেকে ডাক্তার দেখাতে হবে, নইলে অসুখ সারবে না। সরোজিনী জোর দিয়া বলিল, হাঁ উপিনদা, তোমাকে আমাদের কাছেই থাকতে হবে। সেও আজ এই প্রথম উপেন্দ্রকে দাদা বলিয়া ডাকিল। উপেন্দ্র যে চিকিৎসার জন্যই পুরী হইতে চলিয়া আসিয়াছে তাহা জিজ্ঞাসা না করিয়াই সবাই ধরিয়া লইয়াছিলেন। উপেন্দ্র হাসিয়া বলিল, ফিরে এসে না হয় আপনাদের কাছেই থাকব, কিন্তু আজ আমাকে ১ ঘণ্টার মধ্যেই ছেড়ে দিতে হবে। জগত্তারিণী সবিস্ময়ে কহিলেন, আজই, এখনই? কেন উপিন? উপেন্দ্র সতীশের কঠিন পীড়ার উল্লেখ করিয়া তাহার দাতব্য চিকিৎসালয় প্রভৃতির সংবাদ যতদূর জানিত বিবৃত করিয়া পকেট হইতে বেহারির পত্রখানি সরোজিনীর হাতে দিয়া কহিল, 11:30টার সময় ট্রেন আছে, যা হোক কিছু খেয়ে নিয়ে আমাকে তাতেই যেতে হবে। যদি ফিরে আসতে পারি তখন আপনার আশ্রয়েই থাকব। জগত্তারিণীর মাতৃহৃদয় আলোড়িত হইয়া আবার চোখে অশ্রু দেখা দিল। সতীশকে তিনি মনে মনে অত্যন্ত স্নেহ করিতেন। সেই সতীশ আজ পীড়িত, কিন্তু উপেন্দ্র এই দেহ লইয়া তাহার সেবা করিতে চলিয়াছে শুনিয়া তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি চোখ মুছিতে মুছিতে উপেন্দ্রর খাবার ব্যবস্থা করিতে ঘর হইতে বাহির হইয়া গেলেন। সরোজিনী চিঠিখানি আগাগোড়া 2-3বার পড়িয়া সেখানি ফিরাইয়া দিয়া কিছুক্ষণ স্তব্ধভাবে বসিয়া রহিল। তাহার পরে কহিল, তোমার সঙ্গে আমিও যাব উপেন্দা। উপেন্দ্র কহিল, এত বেলায় অনর্থক স্টেশনে গিয়ে কি হবে বোন? সরোজিনী কহিল, স্টেশনে নয়, সতীশবাবুর বাড়িতে। আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো। উপেন্দ্র অবাক হইয়া কহিল, পাগল হয়েছ? তুমি সেখানে যাবে কি করে তোমার সঙ্গে? উপেন্দ্র কহিল, সি, তা কি হয়? এরা তোমাকে যেতে দেবেন কেন? আর তুমিই বা সেখানে যাবে কেন? সরোজিনী প্রবল বেগে মাথা নাড়িয়া শুধু বলিল, না, আমি যাবই, বলিয়া উঠিয়া গেল। অফিস ঘরে একটা কোচের উপর বসিয়া জ্যোতিষ নিভৃতে শশাঙ্কর সহিত কথা কহিতেছেন। বোধ করি এই আলোচনাই হইতেছিল। সরোজিনী আস্তে আস্তে গিয়া দাদার পিঠের কাছে দাঁড়াইয়া তাহার কাঁধের উপর হাত রাখিতেই তিনি চকিত হইয়া মুখ ফিরাইয়া কহিলেন, কিরে সর? সরোজিনী দাদার কানের কাছে মুখ আনিয়া মৃদুকণ্ঠে বলিল, সতীশবাবুর ভারী অসুখ। জ্যোতিষ ঘাড় নাড়িয়া দুঃখিত হইয়া কহিলেন, তাই তো শুনলাম। উপেন এই 11টা ট্রেনেই যাচ্ছে নাকি? সরোজিনী কহিল, হাঁ, আমিও তার সঙ্গে যাব। জ্যোতিষ চমকাইয়া কহিলেন, তুমি যাবে? কোথায় যাবে? সরোজিনী কহিল, সেখানে। জ্যোতিষ ফিরিয়া বসিয়া বলিলেন, সেখানে মানে? সতীশের বাড়িতে নাকি? সরোজিনী কহিল, হাঁ। শশাঙ্ক 2 চক্ষু বিস্ময়ে বিস্ফারিত করিয়া চাহিয়া রহিল। জ্যোতিষ উত্তেজিত স্বরে বলিলেন, তুই পাগল হলি নাকি? তার অসুখ তো তোর কি? তুই যাবি কেন? সরোজিনী শান্ত দৃঢ়কণ্ঠে কহিল, আমি যাব না তো কে যাবে? না দাদা, তার শক্ত অসুখ, আমাকে যেতেই। আর সে বলিতে পারিল না। কান্নায় কণ্ঠ রুদ্ধ হইয়া দাদার কাঁধের উপর মুখ লুকাইয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল। জ্যোতিষের চোখের উপর হইতে অনেক দিনের একটা কালো পর্দা যেন প্রচণ্ড ঘূর্ণি হাওয়ায় চক্ষের পলকে ছিঁড়িয়া উড়াইয়া লইয়া গেল। কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া পরে বোনের মাথায় হাত রাখিয়া ধীরে ধীরে বুলাইতে বুলাইতে বলিলেন, আচ্ছা যা, সঙ্গে ঝি আর দারোয়ানও যাক। কেমন থাকে গিয়েই টেলিগ্রাফ করিস। আমি কাল পরশু তাহলে রমণী ডাক্তারকে সঙ্গে নিয়ে গিয়ে পড়ব। বলিয়া তাহাকে একটু সম্মুখে টানিবার চেষ্টা করিতেই সরোজিনী 2 হাতে মুখ ঢাকিয়া ঘর হইতে ছুটিয়া পলায়ন করিল। শশাঙ্ক মূঢ়ের মতো চাহিয়া থাকিয়া সেই প্রশ্নই করিল, সতীশবাবুর অসুখ, তাতে উনি কেন যাবেন? এ তো বুঝতে পারলুম না জ্যোতিষবাবু, এসব কি ব্যাপার বলুন তো? জ্যোতিষের কানে এ প্রশ্ন পৌঁছিল কিনা বলা শক্ত। সে যেন স্বপ্নাবিষ্টের মতো বলিতে বলিতে বাহির হইয়া গেল, তার জন্য ও এত ব্যাকুল হবে এ তো স্বপ্নেও ভাবিনি। এরা বলে একরকম, করে অন্য রকম। এসব কি কাণ্ড হতে চলল! স্টেশনে নামিয়া উপেন্দ্র যে ভদ্র যুবকটির কাছে সতীশের গ্রামের পথ জিজ্ঞাসা করিলেন, ভাগ্যক্রমে সে ছোকরা তাহারই ডিসপেন্সারির কম্পাউন্ডার। নিজের কি একটা কাজে স্টেশনে আসিয়াছিল। বাবুর বাড়ি গন্তব্যস্থান শুনিয়া সে বিস্তর ছোটাছুটি করিয়া একখানা পাত্র বালকি সরোজিনীর জন্য জোগাড় করিতে পারিল এবং উপেন্দ্রকে কহিল, ওই তো মহেশ্বরপুর দেখা যাচ্ছে,
চলুন না কথা কইতে কইতে হেঁটে যাই, যেতে আধ ঘন্টাও লাগবে না, নইলে গরুর গাড়িতে গেলে অনেক দেরি হবে। হাঁটিবার অবস্থা উপেন্দ্রর নয়, কিন্তু গোশকটের ভয়ে পদব্রজেই স্বীকার করিলেন। সরোজিনীকে পালকিতে বসাইয়া দিয়া এবং দারোয়ান ও দাসীকে সঙ্গে দিয়া উপেন্দ্র ছেলেটির সঙ্গে রওনা হইয়া পড়িলেন। তাহার বয়স 17-18 বেশি নয়, খুব চালাক চটপটে, নাম এক্করি। তাহার ভরসা আছে আর বছরখানেক কোনো মতে তাহাদের পাশ করা ডাক্তারবাবুর সঙ্গে ঘুরিতে পারিলে সেও আলাদা প্র্যাকটিস করিতে পারিবে। তাহার মতে ডাক্তারিটা কিছুই নয়, ও কেবল একটু হাত যশ হওয়া চাই, নইলে যে বাঁচবার সে বাঁচে, যে মরবার সে কিছুতেই বাঁচে না। উপেন্দ্র তাহাকে কিছুমাত্র মতভেদ নাই জানাইয়া জিজ্ঞাসা করিলেন, তোমাদের বাবু এখন কেমন আছেন? এক্করিবাবু কহিল, আজ 22 দিন হলো। তিনি তো ভালো হয়ে গেছেন মশাই, সমস্ত ওষুধ আমিই দিয়েছি বলিয়া সে বার কয়েক নিজের বুক নিজেই ঠুকিয়া দিল। উপেন্দ্র অনেকটা নিশ্চিন্ত হইয়া প্রশ্ন করিলেন, অসুখটা কি খুব বেশি হয়েছিল এক্করিবাবু? এক্করি কহিল, বেশি? তিনি তো মরেই গেছিলেন। গিন্নিমা না এসে পড়লে তো শিবের অসাধ্যি ছিল। হবে না মশাই, দিনরাত থাকো বাবার সঙ্গে, মদ আর মদ, গাঁজা আর গাঁজা, কি না কালি সিদ্ধি হচ্ছে, ছাই হচ্ছে, ওসব কি আমরা ডাক্তারেরা বিশ্বাস করি মশাই? আমরা সায়েন্টিফিক মনের। কিন্তু গিন্নিমা এসেই থাকো বাবার বাবাত্তি বের করে দিলেন, টান মেরে ত্রিশূল ফ্রিশূল ফেলে দিয়ে দূর করে দিলেন। বেটা দিন কত কি কম কাণ্ডই করলে, সেই যেন বাবু, একে তেড়ে মারতে যায়, ওকে তেড়ে মারতে যায়। একদিন সামান্য কথায় মশাই আমাকে এমনই দাঁত ছাড়া দিয়ে উঠল, আমি নিহাত নাকি ভালো মানুষ, কারো সঙ্গে ঝগড়া বিবাদ করতে চাইনে, নইলে আর কেউ হলে দিত বেটার মাথাটা সেদিন ফাটিয়ে, বলিয়া এক্করি হাতের ছাতাটা একবার শূন্যে আস্ফালন করিয়া লইল। উপেন্দ্র একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, গিন্নিমাকে? এক্করি কহিল, তা কি জানি মশাই, সবাই বলে গিন্নিমা, আমিও বলি গিন্নিমা। উপেন্দ্র কহিলেন, তাকে তুমি দেখেছ? এক্করি কহিল, হ্যাঁ, সে একরকম দেখাই বই কি। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তাহার বয়স কত বলতে পারো? এক্করি একটু ভাবিয়া কহিল, তা 40-50 হবে বোধ হয়, নইলে বাবুকে কি কেউ শাসন করতে পারে মশাই? ডাক্তারবাবু তো বলেন তিনি না এলে তো হয়েই গিয়েছিল। এক্করির সঙ্গে উপেন্দ্র যখন সতীশের বাড়িতে আসিয়া পৌঁছিলেন তখন বেলা ডোবে ডোবে। সরোজিনী পূর্বেই পৌঁছিয়াছিল। তাহার পালকি ফটকের বাহিরে বটগাছতলায় নামাইয়া দারোয়ান অপেক্ষা করিতেছে। সম্মুখেই ধাতব্য চিকিৎসালয়, সেখানে লোকজনের অসম্ভব ভিড়। এক্করি সকলকে সঙ্গে করিয়া আনিয়া নিচের ঘরে বসাইয়া বেহারিকে ডাকিতে গেল, কিন্তু তাহার দেখা মিলিল না। ডাক্তারবাবুও বাহিরে রুগী দেখিতে গিয়াছিলেন। সমস্ত লোক ভিড় করিয়া তাহার জন্যই অপেক্ষা করিতেছে। উপেন্দ্রর এই গিন্নিমা সম্বন্ধে অত্যন্ত সংশয় ছিল, তাই সরোজিনীকে সেখানেই অপেক্ষা করিতে বলিয়া সোজা সম্মুখের সিঁড়ি দিয়া উপরে চলিয়া গেল। সতীশ শয্যার উপর ঘুমাইতেছিল। তাহার শিয়রে বসিয়া সাবিত্রী জ্বরের কাগজখানা নিবিষ্ট মনে পড়িতেছিল। ওধারের খোলা জানালা দিয়া সূর্যাস্ত আভা মেঝের উপর রাঙা হইয়া ছড়াইয়া পড়িয়াছিল। এমনই সময়ে দ্বারের ভারী পর্দা সরানোর শব্দে সাবিত্রী মুখ তুলিয়া দেখিল একজন অপরিচিত ভদ্রলোক। শশব্যস্ত মাথায় আঁচল তুলিয়া দিয়া উঠিয়া পড়িবার চেষ্টা করিতেই আগন্তুক নিকটে আসিয়া কহিলেন, আপনি উঠবেন না, আমি উপেন। আপনি সাবিত্রী তো? সাবিত্রী ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ, কিন্তু ভয়ে লজ্জায় সংকোচে একেবারে যেন মরিয়া গেল। উপেন জিজ্ঞাসা করিলেন, সতীশ ঘুমোচ্ছে? এখন কেমন আছে? সাবিত্রী পূর্বের মতোই মাথা নাড়িয়া জানাইল, ভালো আছেন। উপেন্দ্র তখন ধীরে ধীরে খাটের একাংশে আসিয়া বসিলেন। নিজের কর্তব্য তিনি পূর্বেই স্থির করিয়া লইয়াছিলেন। বলিলেন, আমাকে সে চিঠি যে আপনিই লিখেছিলেন তাই এখন বুঝতে পারছি। আমাকে আসতে বলে নিজের সুখ দুঃখ ভালো মন্দ যে আপনি কতখানি তুচ্ছ করেছিলেন মনে করবেন না সে আমি বুঝিনি। এই তো চাই, এই তো নিজের পরিচয়। সাবিত্রীর মনে হইল সে বুঝি স্বপ্ন দেখিতেছে। এ বুঝি আর কেহ, এ বুঝি সতীশের সে উপিন্দা নয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।